বাংলাদেশের গ্রাম শুধু ধান বা সবজির ক্ষেতে সীমাবদ্ধ নয়, হাজারো ধরনের ফসল, ফল, মাছ ও প্রাণী সম্পদ মিলিয়ে দেশের কৃষিখাত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। অবদান রাখছে মোট জিডিপির প্রায় 12%, কাজ করছেন প্রায় 4 কোটি কৃষক। কিন্তু প্রদীপের নিচে এখনও অন্ধকার। মাটির উর্বরতা কমছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ফসল উৎপাদনে, হারিয়ে যাচ্ছে শ্রমিক। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি বিলিয়ন ডলারের কৃষি শিল্পে মনোযোগ দিতে পারবে? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এশিয়া এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর এফএইচ আনসারীকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। ডক্টর এফএইচ আনসারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনার আমার এরকম সামনাসামনি আলোচনা হচ্ছে, এবং আমি আর আপনি যখন সামনাসামনি হই তখন তো আসলে কৃষি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, ক্যামেরার সামনে কিংবা ক্যামেরার বাইরে। কিন্তু যখন ক্যামেরার সামনে আসছি, আমি একটা ধারণা মানুষের ভিতরে প্রতিনিয়ত আমি বলবো প্রকট হচ্ছে। সেই প্রকট হওয়াটা কি, যে আমরা আসলে 40% জমিতে ক্রপিংয়ের দিকে যাচ্ছি কিনা। অর্থাৎ আমি বলছি যে আমরা আসলে ধানের উপর বা চালের উপর যে একটা নির্ভরশীল আমাদের কৃষি ছিল, এই জায়গা থেকে আসলে আমরা বের হতে পারছি কিনা, নাকি আমরা আসলে খাদ্য নিরাপত্তার যেহেতু প্রশ্নটা থাকে, বাংলাদেশের মানুষ বেশি মূল খাদ্য আমি বলবো ভাত, সেই জন্য আসলে আমরা সারা জীবনই প্যাডিতে প্রায়োরিটি দিব, অন্যান্য ফসলগুলো আসলে কম প্রায়োরিটি পাবে। এখন তো আমরা শুনি ভাতের কনজাম্পশনও কমে গেছে। তাহলে আমরা কেন পড়ে আছি? আসলে আমাদের সারা বছরে প্রায় আমরা যা 40 মিলিয়ন মেট্রিক টন চাল উৎপাদন করি, তারপরেও অল্প কিছু চাল বিদেশ থেকে আমদানি করতে হয়। তার পিছনে আপনি কারণটা বলেছেন যে আমরা ভাত খাই। অনেকে 3 বার ভাত খায়, সকালে, দুপুরে, সন্ধ্যায়। অনেকে 2 বার খায়, অনেকে 1 বার খায়। তো এই ভাত খাওয়ার অভ্যাসটা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, যদিও অল্প স্বল্প আমরা লক্ষ্য করছি কেউ কেউ উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা কিছুটা অভ্যাস চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি খুব বেশি একটা ইম্প্যাক্ট করছে না ওভারঅল কনজাম্পশনের উপরে, যার কারণে কিন্তু ধান উৎপাদন করতে হচ্ছে। আপনি বলেছেন যে মনোক্রপ, অ্যাকচুয়ালি আমরা মনোক্রপ না হলেও ওভারঅল অবস্থা দেখলে প্রায় 70% সারফেসে কিন্তু ধান উৎপাদন হয়। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে ধান উৎপাদনের জন্য প্রচুর জায়গা দরকার হয় এবং প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয়, প্রচুর ইনপুট দিতে হয় এবং ধান উৎপাদন করতে হয়। তাহলে ধান উৎপাদন না করলে কি করতে হবে? ধান উৎপাদন না করলে আমাদের কিন্তু বিদেশ থেকে খাবার এনে খেতে হবে। অল্টারনেটিভ কী আছে? আমাদের দেশে যে ধান উৎপাদন হয় তার ইল কিন্তু আনুপাতিকভাবে কম। ভিয়েতনামে প্রায় 6-7 টন, চায়নাতে 8 টন। তার মানে বাংলাদেশে এখন যে ধান উৎপাদন হয় তার ইল প্রায় 4.3 টন। এটাকে যদি আমরা 7 টন বা 8 টনে নিতে পারি, তাহলে কি হবে? এই 70% সারফেসটাকে কমিয়ে 50% আনতে পারবো। যখন 50% নিয়ে আসবো, তখন ওখানে ভুট্টা হবে, গম হবে, সেখানে সবজি তো হচ্ছেই, আরও বেশি সবজি হবে, ওই মশলা জাতীয় ফসল হবে, ফল হবে, সব কিছু হবে। আপনি নিজেও জানেন যে বাংলাদেশে কিন্তু এখন যে মাটির যে অবস্থা, আবহাওয়ার যে অবস্থা, যে কোনো ফল যেগুলো আমরা আমদানি করি সবই প্রায় উৎপাদন করা সম্ভব হচ্ছে ও করা যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অনেক জোর দিতে হবে রিসার্চে। এই গবেষণায় যদি আমরা জোর দিতে পারি এবং ধানকে যদি আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি, তাহলে কি হবে? ওভারঅল দেখা যাবে যে জমি অনেকটা রিলিজ হয়ে গেছে, সেখানে আমরা এই মনোক্রপটা থাকবে না, তখন এটা আরও মাল্টিক্রপের মতো মনে হবে। যদিও ক্রপ হচ্ছে অন্যান্য, এটা আরও ডাইভার্সিফাইড হবে, আরও কোয়ান্টিফাই হবে, অনেকটা বড় হয়ে যাবে এবং কৃষি অর্থনীতিতে এটা অনেক বড় কন্ট্রিবিউশন করবে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রায় শুনি যে বাংলাদেশে কৃষি জমির পরিমাণ প্রতি বছর গড়ে 220 হেক্টর পরিমাণ কমে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ, কারণ জমি কমে যাচ্ছে। মানে এটা আমি বুঝি যে বাংলাদেশে শিল্পায়নের দরকার, কিন্তু এভাবে যদি কৃষি জমি কমতে থাকে, আমাদের যদি খাদ্য উৎপাদনের পরিধি কমতে থাকে, আলটিমেটলি আপনার কাছে মনে হয় কিনা যে আমরা আসলে খাদ্য আমদানি নির্ভর একটি দেশে পরিণত হতে যাচ্ছি? হ্যাঁ, আমি আসল পার্সপেক্টিভটা কিন্তু বলে ফেলেছি প্রায়। সেটা হচ্ছে যে জমি কমে গেলে তো সেখানে তো সারফেস কমে যাচ্ছে, মানে আপনার ধান যে জমি যতটুকু দরকার কারেন্ট উৎপাদনশীলতা সেটাই হচ্ছে। কিন্তু ওই একটাই কথাই বলছি, যদি আমরা ইলটাকে বাড়াতে পারি এবং এটাকে 1.5 গুণ বা 2 গুণে নিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে যে হারে জমি কমছে তারপরে যে হারে উৎপাদন বাড়বে, সেখানে একটা সমতা বা ব্যালেন্স আসবে। কলকারখানা প্রয়োজন আছে এদেশে। কলকারখানা না হলে এদেশে কিন্তু শিল্প যদি আমরা না করতে পারি, তাহলে দেশে এমপ্লয়মেন্ট হবে না,
শুধুমাত্র আমরা জমির উপর নির্ভরশীল অর্থনীতি থাকবে না, আমরা তখন আরও বেশি পরিমাণে উৎপাদন করতে পারবো, দেশের বাইরেও পাঠাতে পারবো। পৃথিবীর অনেক দেশ আছে, আফ্রিকান কান্ট্রি আছে, যেখানে অনেক কিছু বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা সম্ভব হবে। ওই দিকটা আমরা বাদ দিলাম। কিন্তু আমরা যদি কৃষির কথা বলি, সেক্ষেত্রে কৃষির জমি যতটুকুই কমুক না কেন, সেখানে উৎপাদনশীল বলাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসার্চ নিয়ে কথা বলেছি। শুধু রিসার্চ দিয়ে হবে না, রিসার্চ যে সমস্ত আউটপুট আসবে সেগুলো জমিতে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আনতে হবে। আমরা মোস্ট অফ দ্য থিংস কিন্তু ম্যানুয়ালি করে থাকি, আপনার চাষবাস ছাড়া, ইরিগেশন ছাড়া। এগুলোকে যদি যান্ত্রিকরণ করা যায় তখন কী হবে, ওভারঅল আপনার ইল বেড়ে যাবে, ওভারঅল কিন্তু আপনার কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাবে, কমে যাবে। আর যখন কস্ট অফ প্রোডাকশান কমে যাবে, ইল বেড়ে যাবে, তখন কৃষি কিন্তু অনেক প্রফিটেবল হবে। যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছে তারা কৃষিতে থাকবে, তারা কৃষি ছেড়ে অন্য কাজে যাবে না। এবং দেখা যাবে যে ওভারঅল দেশের অর্থনীতি যেমন বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত উৎপাদন হবে, যা পণ্য, সেগুলো বাজারে বিক্রি হবে মোটামুটি ভালো অ্যাকসেপ্টেবল প্রাইসে, এবং সেই কাজটা কিন্তু করা সম্ভব হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে সাপ্লাই চেইন নিয়ে আপনারা অনেক দিন ধরে মানে কাজ করছেন, কথাও বলছেন, কিন্তু কৃষকের ন্যায্য মূল্যের কথা তো আমরা প্রায়ই আলোচনায় শুনি, কিন্তু কস্ট অফ প্রোডাকশন বেস যে মূল্য নির্ধারণের একটা চর্চা পুরো দেশে আছে, আমাদের দেশে আমরা এটা আসলে কখনোই নির্ধারণ করতে পারিনি, কারণ আমাদের মধ্যস্বত্বভোগীর সংখ্যা অনেক বেশি। আমরা এই সাপ্লাই চেইন থেকে, এই ট্রেন্ড থেকে কিভাবে বের হব, যেখানে কৃষকের ন্যায্য মূল্য থাকবে, আবার কনজিউমারও সঠিক দামে পণ্যটি পাবে? আপনি সাপ্লাই চেইন নিয়ে কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট। আমি বলবো যে আমাদের বিশেষ করে খাদ্য সরবরাহের ক্ষেত্রে ফুড ভ্যালু চেনটা বা এগ্রি ফুড ভ্যালু চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রায় একটা এক্সাম্পল দিয়ে আবার কি এক্সাম্পল রিপিট করছি। সিঙ্গাপুরে কিন্তু কোনো কৃষি পণ্য উৎপাদন হয় না তেমন, ইদানিংকালে কিছুটা ভেজিটেবল হচ্ছে। তারপরেও কিন্তু মোটামুটিভাবে সারা বছর তাদের প্রাইস স্টেবল থাকে। তার পিছনে কারণ হলো এই, যেখান থেকে খাদ্যপণ্য এন্ট্রি নেয়, যেখানে এটাকে স্টোর করা হয়, যেখানে প্রসেস করা হয়, যেখানে বিক্রি হয়, পুরো চেনটাকে তারা এস্টাবলিশ করে ফেলেছে। যার ফলে দেখা যাচ্ছে যে পণ্য বিদেশ থেকে আসলেও তাদের পণ্যের একটা স্ট্যাটিক প্রাইস হচ্ছে। আমাদের দেশে আমরা শুধুমাত্র উৎপাদনে ভালো করেছি, স্বাধীনতার পরে কিন্তু এই দেশে খাদ্যের উৎপাদন অনেক বেড়ে গেছে। যদিও যতটা প্রয়োজন ততটা বাড়েনি, কিন্তু বেড়েছে। তারপরেও সমস্যা হয়ে গেল যে সরকার কিন্তু কোনো সরকার কখনো কিন্তু এই যে ফুড ভ্যালু চেনটা নিয়ে খুব একটা অ্যাটেনশন দেয়নি। সরকার কিন্তু বলেছে খাদ্য বাড়াও, সরকার খাদ্য বাড়ানোর জন্য রিসার্চ অ্যালাইন করেছে, খাদ্য বাড়ানোর জন্য ইনপুট অ্যালাইন করেছে, ফার্টিলাইজারের সাবসিডি দিয়েছে, সবই করেছে, উৎপাদন বেড়েছে, কিন্তু পুরো ভ্যালু চেনটা কিন্তু এস্টাবলিশড হয়নি। ভ্যালু চেনটা বলতে হয় যে রিসার্চ, গবেষণা হবে, সেখানে আপনার যুগ উপযোগী অথবা আবহাওয়া উপযোগী পণ্য উৎপাদন হবে, অনেক বেশি উৎপাদনশীলতা পণ্য উৎপাদন মানে গবেষণা হবে, সেখান থেকে গবেষণাগত রেজাল্টগুলো আসবে, এসে আপনার ইনপুট মানে বিশেষ করে প্র্যাকটিসেস হবে। এই সমস্তগুলোকে যেমন চাষবাস পদ্ধতি প্র্যাকটিসেস হবে, সেখানে যান্ত্রিকরণ থাকবে, সেখানে টেকনোলজি সাপ্লাই হবে, সার, বীজ, কীটনাশক সরবরাহ হবে, সেগুলো আবার হারভেস্ট হওয়ার পরে স্টোরেজ হবে, ট্রান্সপোর্টেশন হবে, ট্রান্সপোর্টেশনের পরে এটাকে প্রসেস হবে, প্রসেসের পরে এটা রিটেল চেনে বিক্রি হবে। এই নেটওয়ার্কটা না থাকার কারণে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের খামারিরা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করছে, যখন উৎপাদন বেশি হয়ে যাচ্ছে তখন তারা পণ্য দাম কম পাচ্ছে, আর যখন উৎপাদন কম হচ্ছে তখন পণ্যের দাম যথেষ্ট ভালো পাচ্ছে। আবার উৎপাদন কম হওয়ার পরেও অনেক ক্ষেত্রে বর্ষা হলে তখন হয়তো মিলিং হচ্ছে না, যখন মিলিং হচ্ছে না তখন তার মানে মোটামুটি পাচ্ছে যে ডিমান্ডটা কমে যাচ্ছে, তখন কিন্তু কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। একইভাবে আপনার প্রসেস হচ্ছে ঠিকই, প্রসেসগত পণ্য কিন্তু শহরে আনতে পারছে না, আবার শহরে আনার পরে বিক্রি করার জায়গা নেই, বা প্রচুর পরিমাণে স্টোরেজ বেড়ে যাচ্ছে, মানে অনেক স্টক বেড়ে যাচ্ছে। ওভারঅল দেখা যাচ্ছে যে পুরো সাপ্লাই চেনে একটা ডিস্টোরশন দেখা যাচ্ছে। এই ডিস্টোরশনে কিন্তু কখনো সরকার যতই চেষ্টা করুক না কেন, খামারিকে বা কৃষককে কিন্তু আপনার ন্যায্য মূল্য দিতে পারবে না। ন্যায্য মূল্য প্রাপ্তির একমাত্র মুখ্য উপায় হচ্ছে পুরো সাপ্লাই চেনটাকে এস্টাবলিশ করতে হবে। এখন করণীয় কী আছে? আমরা জানি যে এদেশে অনেক প্রায়োরিটি আছে, ব্রিজ বানাতে হয়, রাস্তা বানাতে হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হয়, পোর্ট বানাতে হয়, অনেক কিছু করতে হয়, যার কারণে সরকারের অর্থ সংকট আছে। তারপরেও আমি বলবো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি সরকার এই আপনার সাপ্লাই চেনটাকে বিল্ড করা শুরু করে, আমার মনে হয় যে স্টোরেজ থেকে এবং ট্রান্সপোর্টেশনটা কনসেন্ট্রেশন দেওয়া দরকার। এটা করতে পারলে সুবিধা হবে কি, যে এটাকে আপনার ফ্যাসিলিটি ডেভেলপ করলো, প্রাইভেট সেক্টরকে এটা চালানোর জন্য দায়িত্ব দিল, কম্পিটিটিভ রেটে প্রাইভেট সেক্টর এটা আমাদের খামারিদের কাছ থেকে স্বল্প মূল্যে এই সমস্ত স্টোরেজ ফ্যাসিলিটি দিল। আস্তে আস্তে কিন্তু পুরো সাপ্লাই চেনটা এস্টাবলিশ হলো,
দেখা গেল যে ওভারঅল আমাদের যে খাদ্য যে উৎপাদন হচ্ছে সেটা সরবরাহ নিশ্চিত হচ্ছে, প্রসেস হচ্ছে এবং মার্কেট প্লেসে বিক্রি হচ্ছে, তখন কিন্তু আমাদের খামারিরা কিন্তু ন্যায্য মূল্যে কিন্তু এইসব পণ্য বিক্রি করতে পারবে। একটা বিষয় সেটা হচ্ছে যে কৃষকরা যখন এখন উৎপাদন করছেন তখন একটা কথা বলা হয় যে তাদেরকে আসলে সাবসিডি দেয়া হয়। আমরা যখন দেখেছি আইএমএফও যখন আমাদেরকে লোন দিয়েছে, যখন কৃষিতে ভর্তুকি কমানোর কথা বলেছে, বিগত সরকারের কথা বলি বা এই সরকারের কথা বলি, এই একটা জায়গায় আমরা কখনো ওদের সাথে কম্প্রোমাইজ করিনি, সেটা হচ্ছে কৃষিতে যাতে ভর্তুকিটা না কমে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমরা তো আসলে ম্যাল অ্যালোকেশনের একটা আইডিয়া আছে যে আমরা হয়তো প্রপারলি সাবসিডিটা দিচ্ছি না। আপনার কি মনে হয় এই ভর্তুকির জায়গাটা এখন একটু পরিবর্তিত হওয়া দরকার, একটু নতুনত্ব আসা দরকার? খুবই আপনি একটা সেন্সিটিভ জিনিসের কথা আমাকে জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে ভর্তুকি যে দিচ্ছে সরকার, মূলত ভর্তুকি সারে দেয়। আপনার এক কেজি ধান উৎপাদন করতে সারে যে ভর্তুকি দেয় তার ইম্প্যাক্টটা কিন্তু মাত্র 2 টাকা বা 2.5 টাকা পার কেজিতে। এবং সাবসিডি দিতে হবে, সাবসিডি বন্ধ করলে আপনি জানেন ওভারঅল পাবলিক ওপিনিয়ন সরকারের এগনেস্টে চলে যাবে। এখন এই সাবসিডিটা অল্টারনেটিভ কোনো সাবসিডিতে কি রূপান্তর করলে কি হতে পারে? আপনি যদি শুধুমাত্র যান্ত্রিকরণ করে যদি আপনি উৎপাদন করেন আপনার ধান 1 কেজি ধান, তাহলে আপনার 1 কেজি ধান উৎপাদন করতে এখন খরচ হয় 30 থেকে 32 টাকা। যদি কলের নাঙ্গল দিয়ে চাষ করেন, যদি আপনি ইরিগেশন করেন মেশিন দিয়ে, যদি ধান ঠিকমতো মেশিন দিয়ে লাগান এবং হারভেস্ট করেন, তাহলে কিন্তু ধানের খরচ প্রায় 40% কমানো সম্ভব। এই 40% কমাতে গেলে 40% 30 টাকার প্রায় অনেক টাকা, প্রায় 12 টাকা মতো। তার মানে ফার্টিলাইজারের সাবসিডি হতে কিন্তু 2.5 টাকা বা 3 টাকা কমছে, আর পুরোপুরি যান্ত্রিকরণ করলে সেখানে কিন্তু কমছে প্রায় 12 টাকা পর্যন্ত। যদিও অনেক ক্ষেত্রে এখন মোটামুটি চাষবাসে বা ইরিগেশন পুরোপুরি 90% পেনিট্রেশন পেয়ে গেছে। তাহলে ইস্যুটা হলো সাবসিডি কোথায় দেবে? অফকোর্স ইউরিয়াতে তো দিতে হবে, এরপরেও পাশাপাশি কিন্তু যান্ত্রিকরণে সাবসিডিটাকে এক্সটেন্ড করতে হবে। এইটা যান্ত্রিকরণে কিন্তু সাবসিডি ছিল, ইদানিংকালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বা যান্ত্রিকরণে কোনো সাবসিডি দেওয়া হচ্ছে না। তো এই সাবসিডি যদি আমরা দিতে পারি যান্ত্রিকরণে, তাহলে কী হবে? ওভারঅল দেখা যাবে যে কস্ট অফ প্রোডাকশানটা অনেক কমে গেছে, ক্রপের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করছে। শুধু যান্ত্রিকরণে শুধু কস্ট অফ প্রোডাকশান কমে না, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে। আপনার যদি ম্যানুয়ালি ধানকে হারভেস্ট করে তাহলে 13 থেকে 14% ধান ঝরে যায়, আর যন্ত্র দিয়ে যদি ধান কাটে সেটা মাত্র 3% মতো ধান ঝরে। তাহলে এই যে 10% অনেক ব্যাপার, অনেক ব্যাপার। প্রায় আমরা 4 কোটি টন চাল উৎপাদন করি, এর 10% মানে প্রায় 40 লক্ষ টন। আমরা 40 লক্ষ টন চাল কিন্তু আমদানি করি না, যেটুকু করি সেটুকু করা লাগবে না। তার মানে সাবসিডিটা আপনি ঠিকই বলেছেন যে যেটা যেখানে করছে সেটা তো করবেই, এর পাশাপাশি এটাকে এক্সটেন্ড করে এখানে যান্ত্রিকরণ করতে হবে। এরপরেও আরেকটা জায়গাতে সাবসিডি করতে হবে, সেটা হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। আমাদের দেশে কিন্তু সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে, ইউনিভার্সিটিগুলো করে। এটি কিন্তু যথেষ্ট নয়। আমি মনে করি যে প্রাইভেট সেক্টর রিসার্চের ক্যাপাসিটি বিল্ড করতে হবে। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর রিসার্চের ক্যাপাসিটি খুব বেশি একটা নেয়, আমাদের আছে 2-1টা কোম্পানি আছে। এই ক্যাপাসিটিটা যদি পুরোপুরিভাবে বিল্ড করতে হয় সেখানে কিন্তু সাবসিডি করতে হবে। তাহলে লো ইন্টারেস্টে তাদেরকে লোন দিতে হবে, এবং দিলে কী হবে? তারা ক্যাপাসিটি বিল্ড করবে, 10 বছর পরে টাকা ফেরত দেবে, সেখানে হাই ইল্ডিং ভ্যারাইটিগুলো ডেভেলপ হবে এবং মার্কেটে ইন্ট্রোডিউস করা সম্ভব হবে। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আরও কিছু পার্সপেক্টিভ থেকে আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর রেফিজ আনসারী। একটা বিষয় নিয়ে তো আমরা কথা সব সময় বলি, আপনারা এটা নিয়ে ভাবেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় ভাবাটা উচিত।
এক তো হচ্ছে উৎপাদন হচ্ছে, কৃষি পণ্য আমরা উৎপাদন করছি, সবার কাছে পৌঁছে দিচ্ছি, দ্যাট ইজ অ্যানাদার পার্সপেক্টিভ। কিন্তু আমরা আসলে আমাদের খাবারের কোয়ালিটি বা পুষ্টিমান নিয়ে আসলে ভাবা শুরু করেছি কিনা? যে গবেষণার কথা আপনি বলছেন বা যেই ধরনের শস্যগুলো আমরা উৎপাদন করছি, এখন আসলে এই জায়গাটাতে আসার আমাদের ভাবনার সুযোগ হয়েছে কিনা? আমরা তো জাপানে দেখি যে তারা তাদের শুধুমাত্র একটা ইনিশিয়েটিভ, মানে ভিটামিন ইনজেক্ট করে পুরো জাতির পুষ্টির মানে কোয়ালিটি চেঞ্জ করে ফেলেছে কিছু কয়েক দশক আগে তারা এই ডিসিশন নিয়ে। আমাদের আসলে এখন এই ধরনের ডিসিশনগুলোতে যাওয়া উচিত কিনা? খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ আমরা যা খাই সব কিছুই কিন্তু প্রাইমারিলি অবজেক্টিভ হচ্ছে পুষ্টি এবং পুষ্টিমান, যেটা আলটিমেটলি বডিতে সাপোর্ট দিবে এবং হেল্প করবে, আমাদের ব্রেনকে সাপোর্ট দেবে। সেক্ষেত্রে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। ফর্টিফিকেশন, এখন অনেক ক্ষেত্রে দেয়ার আর টু কাইন্ড অফ ফর্টিফিকেশন, এখন বায়ো ফর্টিফিকেশন এবং ফর্টিফিকেশন। তো বায়ো ফর্টিফিকেশন যেগুলো হচ্ছে মোস্টলি ভ্যারাইটিতে আপনার ক্রস করে সমস্ত জায়গাতে ভিটামিন এবং অন্যান্য মিনারেল সব কিছু কিন্তু ইনসার্ট করা সম্ভব হচ্ছে। এরপরে কিন্তু অনেক সময় মিক্সচার করে প্রসেসিংয়ে কিন্তু এটা করা হয়। আপনি দেখেছেন আমাদের যে পিওর ব্র্যান্ড, সেখানে কিন্তু অনেক ধরনের ভিটামিন এবং মিনারেল কিন্তু অ্যাড করা হচ্ছে। তো ইদানিংকালে এটা একটা নতুন ট্রেন্ড। আমরা ইভেন কি তেলেও আমরা দেখছি, এডিবল অয়েলে কিন্তু ভিটামিন এ অ্যাড করা হচ্ছে, যেহেতু এদেশের 50% মানুষের কিন্তু ভিটামিন এ শর্টেজ আছে। এগুলো কিন্তু অলরেডি একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। তবে ইউর ভেরি কারেক্ট, এটাকে খুব এলাবোরেটভাবে আরও সুন্দরভাবে শুরু করা উচিত। তবে আমি মনে করি যে বিশেষ করে মিক্সচার করে করার থেকে যদি এটাকে বায়োলজিক্যালি আপনার মিউটেশন করে বা রিসার্চ করে যদি অ্যাড করা যায়, তাহলে সুবিধা হলো এই গরিব মানুষের পক্ষেও কিন্তু সুবিধা হবে। তারা যা কিনে খাবে সেখানে কিন্তু ভিটামিন, মিনারেলস বা রিলেটেড এই ইনগ্রিডিয়েন্টগুলো তারা পাবে। আর মিক্সচার করা যেগুলো সমস্ত খাবার, সেগুলোর দাম একটু রিলেটিভলি বেশি, সেখানে হয়তো একটু সুপিরিয়র যাদের অর্থনীতি আছে তারা কিনে খেতে পারবে। তবে এই ট্রেন্ড শুরু করা উচিত, শুধু চালে না ডালে না, সর্বক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাড করলে আমার মনে হয় যে ওভারঅল জাতির মেধা বৃদ্ধিতে কাজ করবে। বিশেষ করে আপনার মিটে সম্ভব, এটা আপনার ভাতে সম্ভব, এটা দইয়ে সম্ভব, দুধে সম্ভব, সব জায়গাতে কিন্তু এটা অ্যাড করা সম্ভব। আপনার কাছে কি মনে হয় আমরা শস্য উৎপাদনে যতটা গুরুত্ব দিয়েছি, ততটা গুরুত্ব আসলে আমরা আমাদের যে লাইভস্টক ইন্ডাস্ট্রি সেটাতে আসলে দিইনি? আমি অনেক সময় দেখি যে লাইভস্টক ইন্ডাস্ট্রিটির অনেক ধরনের ম্যানিপুলেশন হয়, মানুষ সঠিক দামে প্রোডাক্ট পায় না। এটি নিয়ে কি আসলে আমাদের আর কিছু করার আছে, বা আপনারা যারা বিগ কর্পোরেটস তারা কি এখানে আরেকটু কন্ট্রিবিউট করতে পারেন যাতে মার্কেটে একটা ডিসিপ্লিন আসে? লাইভস্টক ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করার আছে মনে করি আমরা। এখনও যদিও কিছুটা পোলট্রিতে এগিয়ে আছে, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো করি না। বিশেষ করে মাছে ডেভেলপমেন্টের দরকার আছে, যদি উৎপাদন অনেক বেশি। একেবারেই সমুদ্রের মাছ আমরা পাই না। না, প্লাস দেশীয় মাছের কোয়ালিটি খুব একটা ভালো না, অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আমরা মুরগিতে যদিও ডেভেলপমেন্ট অনেকটা হয়ে গেছে, তারপরে আমি বলবো যে ফুড কনভার্সন রেশিও এখনও ইমপ্রুভ করা সম্ভব। আমরা ক্যাটলে বিশেষ করে ডেইরিতে আমাদের মিল্ক উৎপাদন কস্ট অনেক বেশি, এবং পার ডেইরিতে 2-3 লিটারের বেশি দুধ আমরা পাই না, এবং কি যারা ভালো জাতের গাভী সেখানে 5-6 লিটারের বেশি আমরা পাই না। মাংসের ক্ষেত্রে আমাদের ফুড কনভার্সন রেশিও ইজ ভেরি হাই, এবং গরুর মাংসের দাম অনেক 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 বেশি। তো এইসব ক্ষেত্রে যদি ছাগল আমরা যদি চিন্তা করে দেখি, সেখানে ছাগলের মাংসের দাম অনেক বেশি। তার মানে ওভারঅল আমাদের অ্যানিম্যাল এগ্রিকালচারে আমাদের ডেভেলপমেন্ট অনেক স্কোপ আছে। তাহলে কীভাবে এটা ডেভেলপমেন্ট হতে পারে? লেটস টক অ্যাবাউট ফিশ। আমরা কিন্তু প্রায় 40 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করি, তার 60% কিন্তু প্রসেস, মানে বিশেষ করে কালচার ফিশ থেকে আসে। তো এখন আমরা কিন্তু এত মাছ উৎপাদন করার পরে দেশে আমরা কনজিউম করে খুব বেশি মাছ দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট করতে পারি না। তার পিছনে ছোট্ট দুটো কারণ। একটা হলো তেলাপিয়া মাছ অনেক ডিমান্ড দেশের বাইরে। এই তেলাপিয়া মাছ যদি আমরা প্রপারলি না মেনটেন করি, তাহলে কী হবে, মাড স্মেল হয়, এবং এই মাড স্মেল যদি থাকে, মাডে যদি কন্টামিনেশন হয়, তাহলে এই মাছ কিন্তু দেশের বাইরে কেউ নেবে না, যার কারণে নেয় না। পাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু যেটা হয়, আমরা মোস্টলি কিন্তু ইয়েলো পাঙ্গাস চাষবাস করি, সাদা পাঙ্গাস ছাড়া কিন্তু দেশের বাইরে এত ডিমান্ড কিছু নেই। তার মানে এখানে আমরা অনেক কিছু করতে পারি। তারপর হলো ফুড কনভার্সন রেশিওতে এখনও 1.4, 1.5 কেজি খাবার খাওয়ালে 1 কেজি মাছ হয়, যেখানে থাইল্যান্ডে 1.2, 1.3 করলে 1 কেজি মাছ পায়। তার মানে সেখানেও কিন্তু আমি বলি যে প্রোডাক্টিভিটিতে অনেক কিছু করার আছে। আমরা যদি ক্যাটেলের কথা বলি, সেখানে হলো যে আপনারা জানেন যে ব্রাহ্মা বলে একটা জাত ছিল, সে জাতটা 7 কেজি খাবার খেলে 1 কেজি মাংস পাওয়া যেত। এই জাতটা এদেশে প্রায় 10 বছর ধরে কিন্তু সরকার
ট্রায়াল করেছে এবং দেখেছে যে এটা থেকে কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। তারপরে আমাদের দেশে কিন্তু গরু পালে মোস্টলি আমাদের গ্রামের গৃহবধূরা অনেক ক্ষেত্রে কিন্তু টেক কেয়ার করে। এই জাতটা এত নম্রভদ্র যেটা কিন্তু অনেক সময় কোনো সমস্যা হয় না। তাহলে এই জাতটাকে যদি আমরা প্রমোট করতে পারতাম তাহলে কী হতো, 7 কেজি খাবার খেয়ে 1 কেজি মাংস পেতাম। এখন ট্রেডিশনালি দেশি জাতকে আমরা যদি রেয়ার করি তাহলে কী হয়, 11 কেজি বা 12 কেজি খাওয়ালে 1 কেজি পায়। এখানে উনি বুঝতে পারছেন 1 কেজি ফুডের দাম কিন্তু 55 থেকে 60 টাকা। তার মানে এই আমাদের কস্ট অফ মানে মিট প্রোডাকশান ইজ অনেক হাই বিকজ অফ ছোট্ট একটা ডিসিশনের কারণে। তো এখানে যদি সরকার একটা ভালো ডিসিশন নিতে পারে, এই জাতটা যদি অ্যালাউ করে, তাহলে দেখা যাবে যে ওভারঅল কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশনের মিট কিন্তু অনেক কমে যাবে এবং অনেকে অ্যাফোর্ড করতে পারবে, অথবা যারা এই বিশেষ করে এই ক্যাটল রেয়ার করছে তাদের জন্য প্রফিটেবল হবে। তারপরে কিছু পলিসির ব্যাপার আছে। গভর্নমেন্ট কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস প্রমোট করে, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্টের নিজস্ব ক্যাপাসিটি আছে, আবার প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি আছে। ইদানিংকালে প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে, মানে বিশেষ ক্যাপাসিটি বেড়েছে, তাদের সার্ভিসও বেড়ে গেছে, যার ফলে ওভারঅল ফার্টিলিটি রেট 72% পর্যন্ত উঠে গেছে, যেখানে অন্যান্যদের ক্ষেত্রে এটা মাত্র 50-60%। ফার্টিলিটি রেট বেশি হওয়ার পেছনে কারো সুবিধা হল এই যে এই ফার্টিলিটি রেট যত বেশি হবে তাতে সুবিধা হবে যে আমরা একটা গাভী আপনার বিশেষ করে যখন হিটে আসে 2.5 থেকে 3 মাস গ্যাপে আসে, একটা মিশল 2.5-3 মাস গ্যাপ হয়ে গেল, এই সময় কিন্তু গাভীটাকে খাওয়াতে হচ্ছে। তার মানে 3 মাসে 4 মাসের খাবারটা বেড়ে যাচ্ছে, আগে 3 মাস আগে বাচ্চাটা পাচ্ছে। তো সেক্ষেত্রে সরকার কিন্তু এই প্রাইভেট সেক্টরের এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিসটাকে নিয়ন্ত্রণ করছে, বলছে একটা কোম্পানি একটা ইউনিয়নে একটা ওয়ার্কার রাখতে পারবে। এখন যে কোম্পানির আপনার 29-30% মার্কেট শেয়ার, তারা যদি একটা রাখে, আর যার মার্কেট শেয়ার 2% সে যদি একটা রাখে, লাভটা কী হবে? তার মানে এটাকে অ্যালাউ করতে হবে, যত বেশি হবে, যত সার্ভিস বেশি হবে, তত কম মূল্যে ভালো সার্ভিস পাবে এবং তত কিন্তু ফার্টিলিটি রেট ইমপ্রুভ করবে। তো ওভারঅল এই সেক্টরে কিন্তু আমি মনে করি সিদ্ধান্তহীনতার একটা প্রবলেম আছে, যেটার কারণে অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয় না। আমি মনে করি যে সরকারের এটা নিয়ে খেয়াল করা উচিত এবং পুরো অ্যাটেনশন দেওয়া উচিত, প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে কাজ করা উচিত। দেখা যাবে যে ওভারঅল এই সেক্টরের ডেভেলপমেন্ট অনেক ভালো। ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্ট অ্যাটলিস্ট ক্যাটেল ফার্মিং এ খুব বেড়েছে, এটা আমরা কোরবানির ঈদ আসলে অনেকটুকু দেখতে পাই, কিন্তু এরকম অভিযোগও আসে যে এখন তারা এক ধরনের সিন্ডিকেশন করেছে, একজন তো জেলেও যেতে হয়েছে। এটাও নিশ্চয়ই প্রাইভেট সেক্টরকে একটু ডিসিপ্লিনে আনার ক্ষেত্রে একটু কাজ করা উচিত নীতি নির্ধারক। রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে। ইউর কারেক্ট। সেখানে সিন্ডিকেশন বলেন বা যেটা বলবো যে কেন্দ্রীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু এটাও ঠিক, এটা অনেক স্প্রেডও করেছে। তো সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুড কনভার্সন রেট যদি ইমপ্রুভ না করে সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরও খুব একটা প্রফিটেবল হবে না এবং সেটা কনভার্সন রেটটাকে ইমপ্রুভ করতে হবে। একটা বিষয় এবার আবারও শস্যের থেকে চলে আসি, একটা আলোচনা ইদানিং খুব হয়, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমি গতকালকেই একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হয়েছে বিশ্ব ব্যাংকের যে আর কিছুদিন পরে আসলে ঘরের বাইরে কাজ করা কঠিন হয়ে যাবে, কারণ তীব্র তাপদাহ হবে, কৃষি নির্ভর যারা কর্মী আছেন তাদের অনেক বেগ পেতে হবে। যদি পরিস্থিতি হয়, আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের কথা এখন বলা হচ্ছে, এটা নিয়ে আসলে আমাদের কাজ করার পরিধি কতটা বেড়েছে, সরকার কতটা করেছে, প্রাইভেট সেক্টর হিসেবে আপনারা কতটা রিসার্চ এবং এই ধরনের বীজ বা অন্যান্য উপাদান তৈরিতে আপনারা কাজ করছেন? এই জলবায়ু পরিবর্তনের কথা যেটা বলেছেন, মোস্টলি আমি বলবো যে মাঠ ফসলে কিন্তু এটা বিরাট একটা ইম্প্যাক্ট করবে, বিশেষ করে ক্রপ এগ্রিকালচারে এটা হতে পারে। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর এবং সরকারি যে সমস্ত রিসার্চ প্রতিষ্ঠানগুলো আছে ওরা কাজ করছে। এখানে স্পিড ব্রিডিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট আছে। স্পিড ব্রিডিং মানে ট্রেডিশনাল ব্রিডিংগুলোতে একটা জাত আসতে 7 থেকে 8 বছর লাগে, আর স্পিড ব্রিডিং করলে এটা 3 থেকে 5 বছর একটা ভালো আপনার মলিকুলার লেভেলে ভালো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে এবং খুব তাড়াতাড়ি এই জাতগুলো দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো কিছুক্ষণ আগে যে বলার চেষ্টা করছিলাম যে প্রাইভেট সেক্টরে যদি ক্যাপাসিটি বাড়ানো যায়, তাহলে প্রাইভেট সেক্টর কী করবে, বাহির থেকে এই সমস্ত টেকনোলজি নিয়ে আসবে, অনেকটা ক্ষেত্রে রয়্যালটি বেসিসে এই সমস্ত নতুন নতুন জাত বা টেকনোলজিগুলো দেশে আনতে পারবে এবং এটা খুব কুইকলি এটা কিন্তু মার্কেটে ইন্ট্রোডিউস করা সহজ হবে। তখন দেখা যাবে যে যেমন আমাদের ক্লাইমেটের যে ভোলাটিলিটি বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি যেমন বেড়ে যাচ্ছে, এত সাথে কিন্তু মার্কেটও বা ফার্মারও কিন্তু রিয়াক্ট করতে পারছে এবং নতুন জাত সহনশীল জাতগুলো কিন্তু দিতে পারছে। তাহলে দেখা যাবে যে ওভারঅল এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা সহজ হবে। এরপরে হলো আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মাঠে তো ফসল লাগালাম, ফসল কাটতে হবে, ইরিগেশন করতে হবে, মেনটেনেন্স করতে হবে, সেক্ষেত্রে খামারিকে তো মাঠে যেতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশের খামারিদের বয়স বেড়ে যাচ্ছে,
আমাদের দেশ ইয়াং খামারিরা কিন্তু অনেক সময় ইন্টারেস্ট নিচ্ছে না বিকজ অফ এত ডিফিকাল্ট একটা জবের জন্য। তাহলে তাদের হাতে যন্ত্র তুলে দিতে হবে। যন্ত্র পেলে কী হবে, একদিকে যেমন আপনার ভালো বীজ দেওয়া হলো, যে বীজটা কিন্তু এই সহনশীল হলো এবং এটা কিন্তু সাস্টেন করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম মাঠে যে সমস্ত ফিজিক্যাল ইন্টারভেনশন আছে সেক্ষেত্রে যন্ত্র দিলে কুইকলি সে মাঠে যে কাজটা করতে পারলে তখন তার আগ্রহটা থাকবে, একদিকে প্রোডাক্টিভিটি বাড়বে আর একদিকে তার আগ্রহ থাকবে এবং সে কিন্তু খুব কুইকলি মাঠ থেকে ফসলটা তুলে নিয়ে আসতে পারবে। এইভাবেই আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে আমাদের রিঅ্যাক্ট করতে হবে। এখন আমরা যখন রপ্তানির বাজারের কথা বলি, আমি দেখি যে এখন অনেক গ্লোবাল সাপ্লাই চেইন আমরা দেখি, যারা বায়াররা আছেন, আমাদের ক্লায়েন্টরা আছেন, তারা এখন কার্বন ফুটপ্রিন্ট হিসাব করেন, তারা মাটির কোয়ালিটি হিসাব করেন, তারা আরও অনেক ধরনের পানির ব্যবহারটা তারা দেখতে চান এবং তারা এক ধরনের জলবায়ুকে মাথায় রেখে পরিস্থিতিটা উৎপাদন মানে ওই পণ্যটি উৎপাদন হয়েছে কিনা সেটি তারা মাথায় রাখে, এটি একটি দিক। আবার এটা যখন আমরা নিশ্চিত করতে যাই তখন দেখি আমাদের কস্ট অফ প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায়। এটার ভিতরে একটা ভারসাম্য আনার সময় তৈরি হয়েছে কিনা? আপনারও রপ্তানির বাজারের সাথে জড়িত, রপ্তানি করতে গেলে এখন কি কি ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের হয় যেটা এখন গ্লোবাল প্লেয়াররা বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমরা এখনো দিচ্ছি না? ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ফিউচারের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমাদের দেশ থেকে এখন পর্যন্ত কার্বন ইমিশন কম্পারেটিভভাবে অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে এটাও ঠিক কোনো কোনো ফসলের কার্বন ইমিশন ইন্ডিভিজুয়াল অনেক বেশি, অনেক ক্ষেত্রে ধানে হয়। এগুলো কিন্তু একটা ফ্যাক্টর আছে। তারপরেও গ্র্যাজুয়ালি যেটা করা হচ্ছে এক্সটেনশন সিস্টেমে প্র্যাকটিসগুলোকে এমনভাবে ইমপ্রুভ করা হচ্ছে যে প্র্যাকটিসের কারণে যাতে করে এই কার্বন ইমিশনটা কম হয় এবং এটা যদি একটা সহনীয় পর্যায়ে থাকে সে ব্যবস্থা করা হচ্ছে। তবে এটাও ঠিক যে বাইরের মার্কেটের জন্য এই মুহূর্তে হয়তো বা একটা বিরাট চ্যালেঞ্জ নাই, কারণ এরকম বাধ্যবাধকতা নাই যে ধানে এই এমিশন হয় তো ধান নেব না বা চাল নেব না বা দুধ নেব না, এরকম ধরনের কোনো ধরনের রিস্ক ততটা এখনো হয়নি। বাট ফিউচারে এই ধরনের রিস্ক আছে। সেখানে আমি বলবো যে আমাদের দেশে এক্সটেনশন সিস্টেম এবং আমাদের দেশের প্রাইভেট সেক্টরগুলো ইন্টেন্সিভভাবে ফার্মারের সাথে কাজ করছে এবং তাদের প্র্যাকটিস ইমপ্রুভ করছে। এখন এই কার্বন ইমিশনের ব্যাপারটা শুধুমাত্র যে আপনার বাইরের মার্কেট নিয়ে কোনো প্রবলেম নয়, এটা প্রোডাক্টিভিটি এবং ইল্ডের সাথে রিলেটেড, কস্টের সাথে রিলেটেড। সেক্ষেত্রে আমি মনে করি এটা খুব সিরিয়াসলি দেখা উচিত এবং গ্র্যাজুয়ালি এটাকে স্টার্ট করা উচিত। আমরা আরেকটি প্রশ্ন করে বিরতিতে যাব, সেটা হচ্ছে যে আমরা এখনো দেখতে পাই আমাদের 85% কৃষকই ছোট এবং প্রান্তিক, অর্থাৎ তাদের এক ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে, তাদের ফাইন্যান্সিং লাগে। এই ফাইন্যান্সিংটা তারা সবসময় এনশিওর করতে পারে না এবং আপনি যেই নতুন প্রযুক্তির কথা বলছিলেন, আপনারা হয়তো এসিআই থেকে কোনো একটা পার্টিকুলার যন্ত্র কেনার জন্য হয়তো আপনি তাকে একটা ফাইন্যান্সিং ফ্যাসিলিটি দিচ্ছেন, কিন্তু এর বাইরে কৃষকের ওভারঅল ফাইন্যান্সিং ব্যাকগ্রাউন্ড আসলে ভালো হচ্ছে না। এটা নিয়ে আসলে আর কি করার আছে আমাদের? না দেখেন, একটা জিনিস কি, কৃষক তো প্রাইমারিলি যেটা হয় যা হারভেস্ট করে তারা বিক্রি করে তাদের সংসারে কাজে লাগিয়ে দেয়, পরবর্তী ফসলের জন্য কিছুটা রাখতে পারে। অনেক ক্ষেত্রে অনেক খামারি রাখতেও পারে না, সেক্ষেত্রে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব দরকার হয়। আমরা মাত্র কয়েকদিন আগে একটা সেমিনারে আমি ছিলাম, সেই সেমিনারে এখন আলোচনা হচ্ছিল যে একটা ব্যাংকের যদি আমরা অ্যানুয়াল রিপোর্ট পড়া হয় সেখানে দেখা গেল তারা গ্রিন ফান্ড করছে বা খামারিদেরকে এত টাকা লোন দিচ্ছে, মানে অনেক বড় ধরনের একটা স্টেটমেন্ট থাকে, কিন্তু ওভারঅল বাস্তব পিকচার কিন্তু আলাদা। গ্রামে যেয়ে যদি আপনি জিজ্ঞেস করেন আমাদের একজন কৃষক তার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা খেয়ে দেয়, অ্যাকচুয়ালি ব্যাংক থেকে খুব বেশি একটা সাপোর্ট মহাজন দেন। হ্যাঁ, মহাজন হতে পারে, অথবা তার পার্শ্ববর্তী যে ডিলার যে ইনপুট সাপ্লাই দিচ্ছে সে বাকিতে তাকে ইনপুট দিচ্ছে। এখন ডিলার টাকা পাচ্ছে কোথায়? ডিলারের উপরে ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটার কিন্তু কোম্পানিগুলোর কাছ থেকে লোনে আপনার ক্রেডিটে আপনার সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, যন্ত্রপাতি পায়। তারা এই সমস্তগুলো ক্রেডিটে নেয় এবং খামারিদেরকে ক্রেডিটে এগুলোকে সাপ্লাই দেয় থ্রু রিটেলার। যখন হারভেস্ট হয় এই টাকাগুলো খামারিরা কিন্তু ফেরত দেয়। এই হলো ওভারঅল প্রথা। কিন্তু এটাও ঠিক যে প্রাইভেট কোম্পানিগুলোতে একটা ক্যাপাসিটি আছে, তারা খুব বেশি লিমিট পর্যন্ত যেতে পারে না, যতটা পারে ততটাই দেয়। তাহলে বেশি যেতে পারতো, ব্যাঙ্কগুলো যদি এই প্রাইভেট কোম্পানিগুলোকে ফান্ড দিতে পারতো যে কৃষকদেরকে লোন দেওয়ার জন্য, ইনস্টিটিউট অফ ক্লেমিং দিয়ে তারা সরাসরি কৃষককে লোন দিচ্ছে, যদি কৃষককে লোন দিতে হয় তাহলে যদি এই প্রাইভেট কোম্পানিগুলোকে কৃষি লোন দিয়ে তাদের থ্রু দিয়ে যদি ডিলারের মাধ্যমে কৃষকদেরকে লোন দিত, তাহলে লাভ হতো কি, খামারিরা পর্যাপ্ত পরিমাণে লোন পেত, তাদের ক্লেমটাও ঠিক হতো, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোর ব্যবসাগুলো বাড়তো। তাহলে দেখা যেত যে ওভারঅল একটা সমতা সৃষ্টি হতো এবং আমাদের দেশের উৎপাদনশীলতা কিন্তু অনেক বেড়ে যেত। এই হলো ওভারঅল পিকচার ইন বাংলাদেশ। আমি এখনও বলবো ব্যাঙ্কগুলোকে যে তারা যদি মোটামুটিভাবে ভালো ভালো প্রাইভেট কোম্পানিকে সিলেক্ট করে
এবং কৃষিতে লোন দেওয়ার জন্য তাদেরকে যদি ফাইন্যান্সিং করে তাহলে অনেক বেশি ভালো করতে পারবে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। ইয়াং জেনারেশনের অনেক প্রশ্ন আছে, তাদের উত্তরগুলো জানার চেষ্টা করব। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর এফএইচ আনসারী। আমরা এর আগেও আপনাকে অনেকগুলো র্যাপিড ফায়ার প্রশ্ন করেছি, আমি জানি। আজকে নতুন 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন উঠেছে। ইয়াং জেনারেশন সবসময় আপনাদের জন্য প্রশ্ন পাঠায়, আপনি জানেন। আজকে সেগুলোর উত্তর আমাদের লাগবে। প্রথম প্রশ্ন করতে চাই, তারা জানতে চায় আপনার চোখে সবচেয়ে ওভাররেটেড কৃষিপণ্য বাংলাদেশে কোনটি? বাংলাদেশে ওভাররেটেড কৃষিপণ্য এখন বাংলাদেশে প্রাইমারিলি ফল, ফ্রুটস জাতীয় যে সমস্ত ফসলগুলো আছে সেগুলো কিন্তু ওভাররেটেড। মানে ওভাররেটেড বলতে তারা এটা বোঝাচ্ছে যে অত বেশি উৎপাদন করার দরকার নেই, কিন্তু আমরা খুব বেশি প্রায়োরিটি দিই। ওদের ধান ধান পরিষ্কার, জি, ধান থেকে মনে হয় ওভাররেটেড। ওকে, 2 নম্বর প্রশ্ন, জমির মানের হিসাবে কৃষিপণ্য উৎপাদনের হটস্পট কোন জেলা, যেখানে সবচেয়ে ভালো হয়? আমার মনে হয় ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ। ওকে, 3 নম্বর, কৃষি উৎপাদন প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি আধুনিকায়ন এখন কোনটি দরকার? বীজ বা সারের ব্যবস্থাপনা নাকি সাপ্লাই চেন? আই থিঙ্ক সাপ্লাই চেন। সাপ্লাই চেন। 4 নম্বর, স্মার্ট কৃষিতে কোনটি আগে দরকার, প্রযুক্তি নাকি প্রশিক্ষণ? প্রযুক্তি এবং প্রশিক্ষণ দুটোই দরকার। কোনটা আগে লাগবে? আগে প্রযুক্তি লাগবে, জি। ওকে, 5 নম্বর, কৃষির ঝুঁকি মূল্যায়নে কোনটি সবচেয়ে বড় হুমকি, বাজার নাকি জলবায়ু? বাজার ব্যবস্থা। 6 নম্বর, আপনি যদি কর্মীদেরকে অনুপ্রেরণা বা মোটিভেশন দিতে চান, কোনটি বেশি জরুরি, দক্ষতা বোনাস নাকি উৎপাদন বোনাস, অর্থাৎ প্রোডাক্টিভিটি বোনাস নাকি স্কিল বোনাস? আই থিঙ্ক স্কিল বোনাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 7 নম্বর, কিভাবে কাজ করার নতুন পদ্ধতি বের করা যায়, তারা জানতে চায়। কাজ করার নতুন পদ্ধতি হচ্ছে বেসিক্যালি তাদেরকে প্রচুর ট্রেনিং নিতে হবে এবং যে কাজটা করবে সেটা শিখতে হবে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন কর্পোরেট লিডার যখন নৈতিক সিদ্ধান্ত নেন, তাকে সবার আগে কি মাথায় রাখা উচিত? আমরা মনে করি যে টেকনোলজি এবং টেকনোলজিতে কীভাবে মার্কেটে দেবো যাতে এখানে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। ওকে, 9 নম্বর, মিড লেভেল ম্যানেজারদের কোন যোগ্যতা আপনার চোখে হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় তাদের ড্রিম বা স্বপ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। এই স্বপ্নটা অনেক শক্তভাবে তাদেরকে দেখতে হবে এবং অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। এখন দেখে না সবাই শুধু চাকরি করতে চায়। শুধু চাকরি এবং খুব একটা বড় স্বপ্ন নিয়ে আসে না, কোনো রকম সময় পার করার জন্য চিন্তা ভাবনা করার ক্ষেত্রে, বা অথবা আমরা দেখাতে পারি না। ওকে, 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সেটা হচ্ছে যে ধরুন আপনার কোনো একটা পণ্যের মান নিয়ে হঠাৎ করে বাজারে প্রশ্ন উঠতে শুরু করলো, ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হওয়ার উপায় তৈরি হলো, আপনি প্রথমে কোনটি মনিটর করবেন, ফসলের মান নাকি গ্রাহকের সাথে কমিউনিকেশন? কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, জি। গ্রাহকের সাথে আমি কমিউনিকেট করব, তাহলে কি ওভারঅল তার পারসেপশনটা চেঞ্জ হবে। ওকে, আমরা ফেয়ার এনাফ, আমরা র্যাপিড ফায়ারের 10টি অংশ শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। এবার একটু আমরা বড় প্রশ্নের দিকে তাদের ক্ষেত্রে যেতে চাই। আমরা এখন দেখতে পাচ্ছি যে যখনই আমরা কৃষিতে প্রযুক্তির কথা বলছি, ড্রোনের কথা বলছি, আইওটির কথা বলছি, মেশিন নিয়ে কথা বলছি, আপনি একটি কথা বলছিলেন যে কৃষকদের বয়স বাড়ছে। আমি হিসাব করে দেখলাম গড় বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি কৃষকদের। তরুণরা আসতে চাচ্ছে, কিন্তু তরুণরা কিছু শর্ত পূরণ করতে চান। তাদের ফাইন্যান্সিং গ্যাপ আছে, তাদের আইডিয়ারকে নার্চার করার জায়গা আছে। কি করতে হবে তরুণদেরকে কৃষিতে আনতে হলে? যারা আসছেন তারা হয়তো ক্ষণিকের স্টার্ট আপ নিয়ে আসেন, কিন্তু সবাই টিকে থাকতে পারছেন না। কি করবে তারা? আমাদের দেশে প্রায় 10 লক্ষেরও বেশি তরুণ ইউনিভার্সিটি কলেজগুলো থেকে বেরোচ্ছে। ওদের চাকরি দরকার, চাকরি কিন্তু ততটা সরকার দিতে পারবে না বা প্রাইভেট সেক্টর অ্যাকোমোডেট করতে পারবে না। তো তাদেরকে কাজে এনগেজ করতে হবে। এই জন্য কিন্তু উদ্যোক্তা ফাউন্ডেশন করতে হবে একটা নতুন করে। উদ্যোক্তা ফাউন্ডেশন কি করবে? এদেরকে ট্রেনিং দেবে আপনার বিজনেস মডেল নিয়ে, আর 10 লক্ষ টাকা করে ফান্ড দেবে। তারা ট্রেনিং এবং ফান্ড নিয়ে তারা গ্রামে যাবে, কাজ করবে। তারা যা উৎপাদন করবে সেই উৎপাদন বিক্রি করে কিন্তু তার একদিকে যেমন তার এমপ্লয়মেন্ট হবে, আর একদিকে দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন করবে এবং ফুড সিকিউরিটিকে এনশিওর করতে পারবে।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তারা যখন ক্যারিয়ারের গ্রোথের কথা ভাববে, বা আমি তো এখন অনেকেই দেখেছি যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকেও বের হচ্ছে, তারা এখন একটু বিদেশমুখী হয়ে যাচ্ছে, কারণ তাদের স্কিলগুলোকে বিদেশে যতটা প্রায়োরিটি দেওয়া হয় আমাদের দেশে এখনো ততটা প্রায়োরিটি দেওয়া যায় না। আপনি বলছিলেন যে ফান্ড দরকার বা চাকরি দরকার, কিন্তু আসলে কি তাদের সবার কাজের সুযোগ আমরা তৈরি করে দিতে পারবো? এত বড় মার্কেটকে আসলে আমরা তৈরি করতে পারছি? এখন পর্যন্ত মার্কেট তৈরি হয়নি। আমি সেটাই বলার চেষ্টা করেছিলাম যে সরকার বা প্রাইভেট সেক্টরে এতগুলো জব হয়তো দিতে পারবে না। সেক্ষেত্রে তার সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করাটাই সবচেয়ে বড়। আর বিদেশে তো যাচ্ছেই, বিদেশে যাচ্ছে মেলা কারণে। দুটো হলো কমফোর্ট, বা তাদের মধ্যে একটা অ্যাসপিরেশন যে বিদেশে হয়তো একটা ভালো কাজ পাবে, ভালো বাস করতে পারবে, ফিউচারে তাদের ডেভেলপমেন্ট হবে, ছেলে মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট অবজেক্টিভ। কিন্তু যারা সবাই তো বিদেশে যেতে পারবে না, যারা দেশে থাকবে এবং সেটার সংখ্যা কম না, তাদেরকে কিন্তু আমি মনে করি যে এন্টারপ্রেনার ফাউন্ডেশন দিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে এবং জব দিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এটা বিতর্কের ভিতরে আপনারা সবসময় শুনেন কিনা আমি জানি না, কিন্তু একটা আলোচনা হয় যে বাংলাদেশের কৃষি একসময় কৃষকের কৃষি ছিল, জি। গ্রামীণ কৃষি ছিল, প্রান্তিক মানুষের কৃষি ছিল, এখন কৃষি অনেকটা কর্পোরেট কৃষি হয়ে যাচ্ছে। এইটাকে কেউ পজিটিভলি দেখেন, কেউ নেগেটিভলি দেখেন, কিন্তু আপনারা যখন এই বিতর্কটা দেখেন তখন আসলে আপনাদের কাছে কি মনে হয় কর্পোরেট সেক্টরের এই কৃষিতে আসাতে আসলে কৃষির কতটা পট পরিবর্তন হয়েছে? অনেকে তো চালের বাজারের ক্ষেত্রে দোষারোপ করে যে এটা তাদের আসার দরকার ছিল না। আপনারা কি তাই মনে করেন আপনাদের আসা উচিত না, ছিল না? দেখেন, কৃষিকাজ, যে কৃষিকাজ করে সেটাই কৃষি। আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা বীজ উৎপাদন করি, বীজ কিন্তু আমরা নিজেরা উৎপাদন করি না, আমরা বীজ উৎপাদন করি কৃষকের সাথে। প্রায় আমাদের 10,000 কৃষক আমাদের বীজ উৎপাদন করে, কেউ ছোট কেউ বড়। তারা কি পায়? আমাদের কাছ থেকে বীজ পায়, মূল বীজটা পায়, সার বীজ কীটনাশকের জন্য টাকা পায় অথবা সরবরাহ পায়। তারা বীজ উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করে এবং তাদের প্রফিট করে। তাহলে এই যে একটা কর্পোরেট ইন্টিগ্রেশনটা হলো, সেখানে কিন্তু কৃষক আছে, কৃষিটি আছে এবং আরও প্রোডাক্টিভ ওয়েতে আছে, প্রফিটেবল ওয়েতে আছে। ফিউচারে হয়তো ধান উৎপাদন করবে বড় বড় কর্পোরেট হাউস, তারা কৃষককে বীজ দিবে, ভালো বীজ, যে বীজের ইল্ড হবে প্রায় 6 টন 7 টন, এখন হয় 4 টন। সার দিবে, কীটনাশক দিবে, কৃষি যন্ত্রপাতি দিবে, অন্যান্য সার্ভিস দিবে এবং কেনার নিশ্চয়তা দিবে। সেক্ষেত্রে হয়তো একজন খামারি এখন ধান বিক্রি করছে 32 টাকায়, তখন সে বিক্রি করবে 33 টাকায়, বিকজ সে কন্ট্রাক্ট গ্রোয়ার। তাহলে কৃষকের লাভটা কী হলো? সে ধান উৎপাদন করে সেলফ এমপ্লয়মেন্ট হলো, 3 টাকা বেশি পেলো, তার ইল্ডও বেশি হলো, 4 টনের জায়গায় 6 টন হলো। তাহলে এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা খুবই দরকার। এখন কিভাবে এটাকে ডিফাইন করবেন, কর্পোরেট কৃষি বলবেন না কৃষি বলবেন, এটা সোসাইটি ডিসাইড করবে। কিন্তু আমি মনে করি দিস ইজ মোর প্রফিটেবল এবং এটা দেশের জন্য এটা কিন্তু খুব ডিজায়ারেবল। আপনারা আগামীতে কি ধরনের গবেষণা নিয়ে কাজ করছেন যেটা বাংলাদেশের কৃষির মাত্রা বদলে দিতে পারে বলে আপনারা মনে করেন? আমাদের কৃষির প্রত্যেকটা ভ্যালু চেন নিয়ে কাজ করছে খুব স্ট্রংলি। আমরা বিশেষ করে রিসার্চ, আমরা বলবো ক্রপ রিসার্চ, ক্রপের যে সমস্ত মলিকুলার রিসার্চ এবং অ্যাডভান্স লেভেলের রিসার্চ, সেটা করছি আমরা অ্যানিম্যাল জেনেটিক্স নিয়ে কাজ করছি, স্ট্রিম জেনেটিক্স নিয়ে কাজ করছি। কৃষি যত রকমের রিসার্চ আছে তার অ্যাগ্রোনমি প্র্যাকটিস নিয়ে রিসার্চ করছি। আমরা সিড উৎপাদন করি, সিড প্যাকেজিং করি এবং ডিস্ট্রিবিউশন করি। আমরা যে সমস্ত টেকনোলজি বা ইনপুট লাগে প্রায় সবগুলোই দিই। ইভেন কি জলবায়ু সহিষ্ণু যে সমস্ত টেকনোলজি আছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট করে না যে সমস্ত টেকনোলজি, সেগুলো নিয়ে কাজ করছি। আমরা পোস্ট হারভেস্টে আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করছি, আমরা প্রসেসিংয়ে আমরা কাজ করছি এবং আরও বেশি এক্সপ্যান্ড করছি। আর রিটেল চেনে আমরা এই সমস্ত কৃষিপণ্য বিক্রয়ের জন্য আপনারা জানেন স্বপ্ন আমরা করেছি, সেখানে 700-র বেশি কিন্তু সব করেছি। আমি মনে করি ওভারঅল কৃষি ফুড ভ্যালু চেনের সব কাজ আমরা করছি এবং বিশেষ করে রিসার্চে প্রত্যেকটা সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট আছে, আমরা প্রত্যেকটা সেক্টরে অ্যাটেনশন আছে এবং এখানে কাজ করছি আমরা। একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন এই কৃষি প্রযুক্তির কথা বলি তখন কৃষি প্রযুক্তি নিয়ে আপনারা অনেক বেশি কাজ করেন। এখন তো স্মার্ট কৃষির কথা বলা হচ্ছে। স্মার্ট কৃষিকে কি আপনার আসলে বাংলাদেশের বাস্তবতায় অনেক বেশি ইমপ্লিমেন্টেশনের সুযোগ আছে বলে মনে হয় কিনা? কৃষকের ধারণা যে কতটা তারা অ্যাডাপ্ট করছে, বা অনেকে তো মনে করেন যে স্মার্ট কৃষি আসলে এক্সপেন্সিভ, আসলেই কি তাই? না, আমরা যদি রিয়েল টার্মে স্মার্ট কৃষিকে ডিফাইন করি, সেখানে এই যে যান্ত্রিকরণ করছি এগুলো কিন্তু স্মার্ট কৃষিরই পার্ট। তারপরে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের সাথে কমিউনিকেট করছি, সেটাও কিন্তু স্মার্ট কৃষির কাজ। তারপরে ড্রোন আসবে ভবিষ্যতে বা আমরা ট্রাই করছি, সেটাও স্মার্ট কৃষির কাজ। তাহলে আমরা মাঠ পর্যায়ে যে কাজগুলো, বিশেষ করে যান্ত্রিকরণ, এগুলো কিন্তু খুব সহজে ফার্মাররা কিন্তু অ্যাকসেপ্ট করছে এবং খুবই সময় উপযোগী, এটা দরকার। আমরা যে কমিউনিকেশনগুলো করার চেষ্টা করছি ডিজিটালে, এগুলো খুব ডিফিকাল্ট হচ্ছে, কারণ আমাদের দেশের খামারি খুব ছোট। তারা এক সিজন যদি মিস করে কোনো কারণে, মিস ইনফরমেশনের জন্য তারা আর
সেখানে তার ফ্যামিলিকে খাওয়াতে পারবে না, তার এমপ্লয়মেন্ট হবে না। যার কারণে তারা কেয়ারফুলি এই সমস্ত ইনফরমেশন তারা রিসিভ করে এবং ইমপ্লিমেন্টেশন করে। সেখানে আমরা অনেক বাধা পাচ্ছি। আমরা গত 6-7 বছর ধরে স্ট্রাগল করছি টু ইন্ট্রোডিউস অল দিস কাইন্ড অফ থিং। গ্র্যাজুয়ালি আমাদের ব্র্যান্ড এসে কৃষিতে অনেক বড় কোম্পানি, তাদের ট্রাস্ট আসছে, হয়তো আমাদের কিছু কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। আর ড্রোন বা এই সমস্ত ক্ষেত্রে আমরা বাংলাদেশে কয়েকটা ড্রোন নিয়ে আসছি। আমরা ওয়েট করছি অপারেশনের জন্য, সরকারি পারমিশনের জন্য। এই কাজগুলো হচ্ছে। এরপরও আমরা একটা নতুন গ্রিন হাউস এগ্রিকালচার করার জন্য আমরা একটা ডেমো একটা সেট নির্মাণ করছি নেদারল্যান্ড গভর্নমেন্টের সাপোর্টে। এটা যদি হয়ে যায় তখন দেখা যাবে যে পার হেক্টর ইল অনেক বেড়ে যাবে। তাহলে ওভারঅল স্মার্ট কৃষিতে কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েছি এবং এগুলো কিন্তু খুব ফাস্ট আগাচ্ছে তা না। যান্ত্রিকরণ ছাড়া, মাঝখানে ইন্টারভেনশন ছাড়া, প্র্যাকটিসের ছাড়া বাকিগুলো স্লো পেসে আগাচ্ছে। আমি মনে করি গ্র্যাজুয়ালি যেহেতু পেসটা খুব স্লো, আমাদের দেশের খামারেরা এগুলোকে অ্যাকোমোডেট করবে এবং তারা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 10 বছর পরে বাংলাদেশের কৃষিকে আপনি কোথায় দেখেন? 10 বছর পরে কৃষিতে অনেক চেঞ্জ আসবে। সেখানে আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম, কন্ট্যাক্ট গ্রোয়িং এর যে হ্যাবিটটা বা প্র্যাকটিসটা ডেভেলপ করবে। সেখানে হয়তো অনেক ভালো কোম্পানিগুলো তারা ফার্মারের খেতে এবং খামারকে দিয়ে প্রোডাকশান করে নেবে এবং সেগুলোকে প্রসেস করে মার্কেটে প্লেস করবে। এটা একটা সিচুয়েশান। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে খামারিদেরকে কানেক্ট করা যাবে এবং তাদেরকে নতুন টেকনোলজি দেওয়া যাবে, তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করা যাবে। যান্ত্রিকরণ শুধুমাত্র চাষবাসে এবং ইরিগেশন আছে এবং শুধু ধানে বেশি এবং গমে বেশি, সেটা আস্তে আস্তে ভুট্টা, শাকসবজি, আলু সব জায়গাতে এন্ট্রি নিয়ে নেবে। আমি মনে করি কৃষি এখন হারভেস্ট করে এটা তাড়াহুড়ো করে বিক্রি করতে হয়, এটা আর বিক্রি করা লাগবে না। তখন ক্যাপাসিটি বিল্ড হবে, পোস্ট হারভেস্টের ক্যাপাসিটি, সেখানে স্টোরেজ করতে পারবে সার্টেন ফি দিয়ে, ট্রান্সপোর্টেশন ক্যাপাসিটি বিল্ড করবে, বিক্রি করার জায়গা হবে। এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি অনেক খামারি যে সমস্ত পণ্য উৎপাদন করে এগুলো প্রসেস করে মার্কেটে কিন্তু ভ্যালুয়েটেড ফুড হিসেবে বিক্রি হবে। আমরা তো এটি আশা করি। ডক্টর এফএস আনসারী, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে, দর্শক সবাইকে ধন্যবাদ। দর্শক, যমুনা টেলিভিশনের এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্যের নানা পরিধি নিয়ে বিভিন্ন সময় কথা বলি। একবার আমরা এক একটা সেক্টর সম্বন্ধে আপনাদেরকে নতুন নতুন করে জানানোর চেষ্টা করেছি, যাতে আপনারা এই তথ্যগুলো আমাদের মাধ্যমে জানতে পেরেও যদি নিজেদের কাজে বা নিজেদের সমৃদ্ধ করার ক্ষেত্রে কোনোভাবে এটিকে কাজে লাগাতে পারেন, আমরাও আপনাদেরকে জানাতে পেরে অনেক বেশি উৎফুল্ল থাকি যে আমরা কিছু একটা জানাতে পারলাম। কিন্তু সব কিছু, যত ধরনের ব্যবসা পরিধির কথাই আমরা বলি না কেন, দিন শেষে কিন্তু সমস্ত আলোচনা এসে থেমে যায় কৃষিতে। কারণ এই কৃষিকে কেন্দ্র করেই বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু হয়েছিল। আমাদের যে খাদ্য উৎপাদনের এক ধরনের শক্তি, সেটির যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রাটি যখন চলতে চলতে আমরা দেখি যে এটি এক জায়গায় এসে থমকে গিয়েছে। অর্থাৎ আমরা এক ধরনের একই চক্রে আটকে গিয়েছি। আমরা যা করতাম এখনও তাই করি। ডক্টর আনসারের মতো যারা উদ্যোক্তা আছেন তারা বলছেন যে নতুনত্ব আনার সময় হয়েছে, যেখানে কৃষি অনেক বেশি স্মার্ট হবে এবং কৃষির যান্ত্রিকীকরণকে সবসময় আসলে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। যদিও সেখানে অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন আছে। আমাদের কৃষকরা, যারা প্রান্তিক কৃষক, যারা দিন এনে দিন খাওয়ার মতো অনেকে কাজ করেন, যাদের এক সিজনে কাজ না করলে আসলে পরের সময় তাদের সংসার চালানোর সুযোগ থাকে না, তাদের পাশে দাঁড়ানোর সময় আসলে হয়ে গিয়েছে। আমরা যে কৃষকদের প্রণোদনার কথা বলি, কৃষকদেরকে ঋণের কথা বলি, এগুলো আসলে সত্যিকার অর্থে তাদের কাছেই পৌঁছাতে হবে। এগুলো যাতে হাত ছাড়া না হয়, এগুলো যাতে বিফলে না যায়, এই সুযোগগুলো সেগুলো সবার আগে নিশ্চিত করতে হবে। আশা করি যারা নীতি নির্ধারক তারা এসব সম্পর্কে ভাববেন। যমুনা টেলিভিশনের দি বিজনেসের আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।